আঙ্গুল ফুলে কলা গাছ হয়। হাজারো নির্দোষ মানুষ, আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ঢুকে দিলে মরছে, ফাঁসির রশিদে ঝুলছে, আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে। এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই, এই বাংলাদেশের সম্মান করি নাই। আজকেও এক মুঠা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাকুরের সাথে লড়াই করবে। আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে। আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তানরা আত্মহত্যা করবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই। আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হবে। আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে রক্ত করা হবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই, আমরা দেখতে চাই নাই পরের গোলামি, আমরা দেখতে চাই নাই ভারতের হস্তক্ষেপ। আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নয়, স্বাধীন বাংলাদেশ নয়, গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে। এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা গোলামির জিন্দেগি ছিন্ন করে স্বাধীন হতে চাই, মুক্ত হতে চাই, মানুষের অধিকারকে বলিয়ে দিতে চাই। আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এ দেশে লাখো কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাবর, বৈষম্য বিরোধী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশে সম্মানিত সভাপতি, সেরেকাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইরা আমার, আজকে যে ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে, এই ভূখণ্ড ইতিমধ্যে 4 বার স্বাধীন হয়েছে। আপনারা জানেন 200 বছর ব্রিটিশ এদেশ শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই প্রথম আন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের ভিত্তিতে এই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল। আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার রক্ষা করছে না। আবার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা ভূখণ্ডের জন্য, স্বতন্ত্র এক দেশের জন্য। মুসলমানদের ইসলামের ভিত্তিতেই 47-এ আবারও আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম। সেই দেশের নাম পাকিস্তান। মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে, ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। রোড করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার।
যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু পড়ার অধিকার সবার। এই পাকিস্তান করেছিলাম আমরা, এখানে অধিকার সবার, কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের, অন্য কাউন না। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না, এদেশের মানুষ স্বাধীন না, পরাধীন। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা 71-এ বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম। এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে, গরিব, দুঃখী, মেহনতি মানুষ, মিসকিন, এতিম, ঋষি, কুলি, চামার, তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার লাভ করবে। শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষ মুক্তি পায় নাই, মানুষ শান্তি পায় নাই, এখনো বৈষম্য চলতেছে। এর জন্য আবারও 2024 5ই আগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য থাকবে না। বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে, মানবিক মর্যাদা লাভ করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের অধিকার থাকবে, ছাত্রদের অধিকার থাকবে, চাকরিজীবীদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের। যেখানে বাংলাদেশ আছে মাত্র 20-25 পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতিকে কন্ট্রোল করে। আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয়, ধনীরা ধনী হয়। আজকে জালেমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। হাজারো নির্দোষ মানুষ, আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ঢুকে মরছে, ফাঁসির রশিদে ঝুলছে, আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে। এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই, এই বাংলাদেশের সম্মান করি নাই। আজকেও এক মুঠা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাঠ কুরেশিতে লড়াই করবে। আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে। আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তানরা আত্মহত্যা করবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই। আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হবে। আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে রক্ত করা হবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা দেখতে চাই নাই পরের গোলামি, আমরা দেখতে চাই নাই ভারতের হস্তক্ষেপ। আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নয়, স্বাধীন বাংলাদেশ নয়। গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে, এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা গোলামির জিন্দেগি ছিন্ন করে স্বাধীন হতে চাই, মুক্ত হতে চাই, মানুষের অধিকারকে বুড়িয়ে দিতে চাই। আমরা যে আন্দোলন করেছিলাম সাম্যতা রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আমরা কি দেখলাম? যে 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, নির্দোষ তোফাজ্জলকে হত্যা করা হয়েছে। আজকে আমার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমি কি দেখলাম? হাজারো নিরাপদ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে, হাজারো গরু লুট করা হয়েছে, ঘর লুট করা হয়েছে, মানুষের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই। আমরা চাই না জুলুম আর দেখতে, বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না। আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এইটা আমরা দেখতে চাই না। আজকে আমার মা বোন মিসকিনরা, এতিমরা, বিধবারা না খেয়ে থাকবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা। আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী, শিক্ষিত, অনার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে, একজন ছাত্র ইফতা পাস করার জন্য তার চেয়ে 1000 গুণ বেশি পড়াশোনা করে। অথচ আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না? আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না? তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন যেতে পারবে না? এটা বৈষম্য। এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না।
আজকে কওমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আজকে যেই মাসআলাগুলি কওমিয়ার ছাত্র সবচেয়ে বেশি জানে, সেই নিখার কাজী হিসাবেও আজকে কওমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না। আজকে কওমিয়ার ছাত্ররা পুলিশে অংশগ্রহণ করতে পারছে না, র্যাবে অংশগ্রহণ করতে পারছে না, আজকে মিলিটারিতে অংশগ্রহণ করতে পারছে না, বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পারছে না। এটা বৈষম্য। এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে অর্থনীতির অবস্থাটা কি? ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে, এই বৈষম্য দেখতে চাই না। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি? আপনি যাবেন ব্যাংকে 5 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে? আপনার আমার তো মর্গেজ নেই। ব্যাংক তো আপনাকে টাকা দিবে না, যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে। তার মানে ধনীকে ধনী বানায়। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয়, তার ইন্টারেস্ট মাফ করা হয়। তাই ধনীকে বর্তমান অর্থনীতি 5 বার ধনী বানায় আর গরিবের পেটে 5টা লাথি মারে। আগের থেকে বড় লোকের 5 লক্ষ টাকা ছিল, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, 2 বার ধনী। তার লোন মাফ করা হয়েছে, 3 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে, 4 বার ধনী। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার ইন্টারেস্ট মাফ করা হয় নাই, 3 লাথি। তার লোন মাফ করা হয় না, 4 লাথি। এবং বড় লোকদের যেই টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল। কিন্তু বড় লোকদেরকে লোন মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে 8 লাথি, মোট 5 লাথি। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায়। আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে, সমান রাখে। যেমন জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওশর কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। মানব কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি, গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরে গরিবরা ইসলামকে ফলো করে না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আগামী 5-10 বছর পরে একজন গরিব সীমার, দরিদ্র সীমার নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আজ আমি চাই যাদের মাধ্যমে এদেশের গরিবরা গরিব হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। যারা 5ই আগস্টের পরে লুট করছে, চাঁদাবাজি করছে, এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই না। ভাইরা আমার, আজকের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা সরকারের মধ্যে নয়, সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে। এই জনগণ কাকে নির্বাচন করবে, এই নির্বাচন করতে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। ওসি চলে যায়, এসপি পরিবর্তন হয়, ডিসি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না। এর কারণটা কোথায়? এর কারণটা হলো নেতা পরিবর্তন হয়েছে, লেকিন নীতি আদর্শ পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ গড়া যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষক মুক্ত দেশ করা যায় না, দুর্নীতির মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না। যতদিন পর্যন্ত খোদাভীরু আল্লাহওয়ালা নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রদান করবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে এটিএম আবু তুরাব, এই সিলেটের সাংবাদিক, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। যে জালেমরা তাকে শহীদ করছে, আমরা তাদের বিচার কামনা করছি। আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী।
আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয়, সেখানে কি অবস্থা, পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অথচ আমি দেখে আসছি অদূরী ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমমিল করে, পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর উত্তোলন করে, তাতে পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে। অথচ বিদেশ থেকে, ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি, যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর, নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে। অথচ আমাদের দেশের খনিজ, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন, তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না, তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন। তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয়, তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন। কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অচিরেই আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুধার্ত অবস্থা আছে। আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার তাড়নায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে। অথচ পাথর উত্তোলন করতে পারতো, তারা তারা আত্মহত্যা করতে হতো না। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই হইতো, আমাদের দেশে বিদেশে পাচার হতো না। আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। এর জন্য আমি সরকারকে বলবো, পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, এদের অংশ মুসলমান, মুগ্ধ ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল। আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে, গুলিতে আহত হয়েছিল, গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজারো মানুষ শহীদ হয়েছে নাস্তিকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আজকের শিক্ষার মধ্যে, শিক্ষা সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবু সাহিদ সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই, ভিন্ন কোনো চিন্তা লালন করে, এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না, নিতে দেব না, মানি না, মানব না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা দেশকে ইসলামী সাজাই, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি। যে ইসলামী হুকুমত কায়েম করি, তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, আমাদের মা বোনেরা বড় শিক্ষিতা হয়ে যাবে। এবং যদি ইসলামী হুকুমত কায়েম করি, আমাদের সমস্ত গরিব ভাবনা, আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে যাবে, যেখানে নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, যেখানে আমাদের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য আসুন কাঁধে কাঁধ মিলিয়ে 93% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত হবেই হবে, হওয়াই উচিত। এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না, করতে পারে না ইনশাআল্লাহ। কাজে আসুন আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাকা প্রতীককে শক্তিশালী